ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা পড়বো টপ 100 হিস্ট্রি কোশ্চেন্সের পার্ট 4, 4 নম্বর ভাগ যেটা। তো সেখানে আমি 20টা কোশ্চেন রেখেছি, যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স 20টা আছে। তো আমরা যেটা টপ 100 কোশ্চেনের প্যাটার্ন নিয়ে চলছি, তো তার মধ্যে এটা হচ্ছে পার্ট 4। বাকি 3টে পার্ট দেখতে হলে আমার প্লে লিস্টে দেওয়া আছে, সেটা দেখে নিও। তো আজকে দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ইনক্রিপশন অফ গুপ্তাজ অ্যাবাউট সতী। তো সতী প্রথা বা সতী শব্দটা কোন ইনক্রিপশন থেকে আমরা জানতে পারি? তো এটা জানতে পারি ইরান ইনস্ক্রিপশন থেকে, ঠিক আছে। আর এছাড়া আছে দেখো এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি থেকে কী জানতে পারি? এলাহাবাদ প্রশস্তি থেকে জানতে পারি সমুদ্রগুপ্তের কথা, ঠিক। জুনাগড় থেকে জানতে পারি রুদ্রদমনের কথা, ঠিক আছে, রুদ্রদমনের কথা। এরপর দেখো ডিউরিং হুইচ পিরিয়ড দ্য গ্রেট এপিক্স অফ রামায়ণ আর মহাভারত ওয়ার গিভেন দ্য ফাইনাল ফর্ম। তো বলতে চেয়েছে যে এই রামায়ণ আর মহাভারত কোন যুগে যে ফাইনাল টাচ বা বলতে পারে মানে শেষ করা হয়েছিল, কোন যুগে সেটা বলা হয় যে গুপ্ত যুগে নাকি সেটা রামায়ণ এবং মহাভারত শেষ হয়েছিল, বা ফাইনাল টাচ দেওয়া হয়েছিল। শেষ ঠিক হয়েছিল না, ফাইনাল টাচ দেওয়া হয়েছিল বা সংশোধন কিছু করা হয়েছিল। তো গুপ্ত পিরিয়ডে হয়েছিল সেটা, ঠিক। রামায়ণ ছিল সবথেকে ওল্ডেস্ট এপিক্স। আমাদের দুটো এপিক্স আছে, একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে মহাভারত, ঠিক। থার্ড দেখো, হোয়েন মহাত্মা গান্ধী সেট আউট অন দ্য ডান্ডি মার্চ হি ওয়াজ অ্যাকম্পানিড অ্যামাং আদার্স বাই, হ্যাঁ ঠিক, ডান্ডি মার্চের সময় তিনি কার কার সাথে ছিলেন? তো ডান্ডি মার্চ যে হয়েছিল, ঠিক, তখন ছিলেন জওহরলাল নেহেরু অ্যান্ড সরোজিনী নাইডু, ঠিক। তো টোটাল এটাতে কতজন লোক ছিল? 79 টোটাল ছিল, মানে টোটাল 78 ছিল, গান্ধীজিকে নিয়েছিল 1, তো টোটাল 79 লোক ছিল, ঠিক আছে। হুইচ পার্টি ওয়াজ ফাউন্ডেড সুভাষ চন্দ্র বোস ইন দ্য ইয়ার অফ 1939 আফটার ই ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য কংগ্রেস। তো 1929 সালে যখন কংগ্রেস ভেঙে যায়, তখন কংগ্রেসের থেকে বেরিয়ে এসে সুভাষচন্দ্র বোস কি পার্টি গড়েছিলেন? সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক, ঠিক। তার যে সেনাবাহিনী ছিল সেটা হচ্ছে, যেটা আমরা জানি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তো সেটা আজাদ হিন্দ ফৌজ, ঠিক। তো ফরওয়ার্ড ব্লক 1939 সালে তিনি করেছিলেন। এরপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং এজেস দ্য হোমোসেপিয়ান্স দ্য হিউম্যান বিং ফর দ্য ফার্স্ট টাইম অ্যাপিয়ার। তো বলেছে এই এজগুলোর মধ্যে কোন এজে ফার্স্ট হোমোসেপিয়ান মানে ফার্স্ট হিউম্যান বিং এসেছিল, বা ফার্স্ট হিউম্যান বিং হয়েছিল? সেটা হচ্ছে মেসোলিথিক যুগে ফার্স্ট হিউম্যান বিং বা ফার্স্ট টাইম অ্যাপিয়ার্ড হয়েছিল, ঠিক। তারপরে 6 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য প্রিন্সিপাল আর্টিকেল অফ ফুড অফ দ্য ইন্দাস ভ্যালি পিপল। এর মধ্যে ওয়াজ দ্য প্রিন্সিপাল আর্টিকেল অফ ফুড মানে প্রধান খাদ্যদ্রব্য কোনটা ছিল? সেটা ছিল হোয়েট বা গম ছিল প্রধান খাদ্য। আর সংগ্রামেজে তখন একটা কোশ্চেন ফার্স্টে একটা বলেছিলাম, সংগ্রামেজে কোনটা জানতো না তারা? হোয়েট জানতো না, কিন্তু সংগ্রামেজ মানে সাউথ সাইড এজ। 7 নম্বর কোশ্চেন কি, হু অ্যামাং দ্য ফলোয়িং লেডিজ রোট আ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট ডিউরিং দ্য মুঘল পিরিয়ড। তো এর মধ্যে বলেছে এই অপশন কটার মধ্যে কোন লেডিস বা কোন চারটে অপশনের মধ্যে কে মানে কোনটা মুঘল পিরিয়ডে বই লিখেছিলেন বা কাব্য লিখেছিলেন? সেটা হচ্ছে গুলবেদন বেগম। তিনি কি লিখেছেন? হুমায়ুন নামা লিখেছিলেন গুলবেদন বেগম, ঠিক। তারপরে দেখো, এ সিল ডেপিসিটিং মাদার গডেসেস উইথ। তো বলেছে সিল ডেপিসিটিং মাদার গডেসেস। তো আমরা জানি সিলটা পাওয়া গেছে মাদার গডেসের সাথে কোথায় না, এটা হরপ্পাতে পাওয়া গেছে, ঠিক আছে। প্ল্যান্ট গ্রোয়িং ফ্রম দ্য ওম মানে সেই মানে মাতৃকোলে, মানে মাতৃ ওম মানে পেট যেটা বলা হয়, তো হ্যাজ বিন ফাউন্ড, এটা পাওয়া গেছে হরপ্পাতে, ঠিক। রামানুজাচার্যা অ্যাডভোকেটেড। তো রামানুজ আচার্যকে কোন জায়গায়, কোন আন্দোলনে আমরা দেখতে পাই? ভক্তি আন্দোলনে আমরা দেখতে পাই, ভক্তি কাল্ট বা ভক্তি আন্দোলন, রামানুজকে আমরা দেখতে পাই। হুইচ নবাব অফ বেঙ্গল শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম মুর্শিদাবাদ টু
মুঙ্গের। তো এটা কে করেছিল? তো এটা করেছিল মীর কাসিম। তো মীর কাসিম সম্পর্কে আরও কিছু জেনে নিই আমরা। মীর কাসিম ছিল মীর জাফরের পর মীর কাসিম সিংহাসনে বসেন 1760তে বসেছিলেন। 1757তে কী হয়েছিল? ব্যাটেল অফ পলাশি হয়েছিল, পলাশির যুদ্ধ হয়েছিল। তারপরে সিরাজকে উচ্ছেদ করা হয়। তারপরে 1760তে মির্জাফরকে উচ্ছেদ করে মীর কাসিমকে বসানো হয়। কিন্তু আবার 1764-এ সেটা হয়ে যায় ব্যাটেল অফ বক্সার। তারপরে 65-এ তারা ইংরেজরা টোটাল বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ করে। ঠিক। 11 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, হোয়েন ডিড মহাত্মা গান্ধী রিনেম দ্য আনটাচেবলস হরিজন? তো মহাত্মা গান্ধী ঠিক কখন আনটাচেবল হরিজন মানে তার নামটা চেঞ্জ করে দিয়েছেন আনটাচেবলদের, যিনি করেছিলেন হরিজন। হরিজন শব্দের অর্থ কি? হরিজন শব্দের অর্থ হচ্ছে পুত্র, বিধাতার পুত্র বা ভগবানের পুত্র। ঠিক। তো এটা করেছিলেন 1933-তে, সরি 1933-তে করেছিলেন। 1942-এ কী হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন। ঠিক। এরপরে 12 নম্বর কী বলেছে দেখো, নেম দ্য গভর্নর জেনারেল হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য অ্যানেক্সেশন অফ সিন্ধ। তো বলছে কোন গভর্নর জেনারেল যিনি সিন্ধ প্রদেশটা দখল করেছিলেন? তো এটা দখল করেছিলেন লর্ড এলেন ব্রো। ঠিক। ইনি 1840 থেকে 42 পর্যন্ত 42 পর্যন্ত ইনি ভাইসরয় ছিলেন, গভর্নর ছিলেন ইন্ডিয়ার। ইন দ্য গুপ্তা ইনস্ক্রিপশন হু হ্যাজ বিন কল্ড লিচ্ছদেবী দৌহিত্র? তো লিচ্ছদেবী দৌহিত্র কে বলেছিলেন? সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। তো এখান থেকে বোঝা যায় যে তিনি মুদ্রাতে তার লিচ্ছদেবী দৌহিত্র বলে তাকে উল্লেখ করেছেন, কারণ তার লিচ্ছবি বংশের প্রতি একটা ছিল, একটা দুর্বলতা ছিল, কারণ তার বেশিরভাগ সময়টা কেটেছিল লিচ্ছবি বংশে, কারণ তার মাতা ছিলেন লিচ্ছবি। ঠিক। এরপর একটা বড় কোশ্চেন আছে, which of the following statement are true with regard to Alauddin Khilji? He reconstructed the agrarian system to maintain his army and to stabilize his political power. ঠিক। He forbade his nobles from taking wine, all pensions and endowments appropriate to the state. He declared that he would be the king of the Hindus in the same way as he was of the Muslim. হুইচ ওয়ান অ্যাভাব ইজ ট্রু? তো এটা আমার একটু ভুল হয়ে গেছে, কোশ্চেনের ইয়েগুলো দেওয়া হয়নি, অপশানগুলো। তো এর মধ্যে এই চারটের মধ্যে কোন অপশানটা ঠিক হবে, যেটা আলাউদ্দিন খলজির সময় ট্রু হয়েছিল? তো সেটা কি 1, 2, 3, তিনটে পর্ব ঠিক হবে, কিন্তু তিনি ডিক্লেয়ার করেননি কখনোই যে তিনি হিন্দুদের রাজা হিসেবে ছিলেন। পরের কোশ্চেন দেখো 14 নম্বর, যেটা হুইচ ডাইনেস্টি ইনিশিয়েটেড দ্য দ্রাভিডিয়ান স্টাইল? তো আমরা জানি দ্রাভিডিয়ান আর্কিটেকচার ছিল। তো দ্রাভিডিয়ান আর্কিটেকচারটা কোন বংশ শুরু করেছিল? তো চোলাস থেকে আমরা জানতে পারি নরসিম্হা বর্মন বা চোলাস, এই সময় আমরা এর উল্লেখ পাই। ঠিক। তো এটা মেনলি সাউথ সাইডে ছিল। হ্যাঁ। Which of the following act was passed by the British Parliament to end the monopoly of East India government trade in India? তো বলেছে which of the following act was passed by, কোন ফলোয়িং মানে কোন অ্যাক্টটা পাস করা হয়েছিল এর মধ্যে ব্রিটিশ পার্লামেন্ট থেকে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি অ্যাক্টটা খর্ব করার জন্য? তো সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813। ঠিক, এটা মনে রাখবে, চার্টার অ্যাক্ট 1813 পাস করা হয়। দ্য ওল্ডেস্ট হিন্দু এপিক ইজ? সবথেকে হিন্দু এপিক আমি বললাম যে রামায়ণ হিন্দু এপিক ছিল, সবথেকে পুরনো রামায়ণ। ঠিক আছে, রামায়ণকে লিখেছেন বাল্মীকি, আর মহাভারত বেদব্যাস। তো রামায়ণে কটা কাণ্ড আছে? 7টা। ঠিক আছে, 24,000-এরও বেশি শ্লোক আমরা পাই। এ থেকে মহাভারতে কটা আছে? 18টা আছে। 1 লক্ষেরও বেশি শ্লোক আমরা
মহাভারতে পাই। ঠিক। হু ফাউন্ডেড দ্য ভারকারি সেক্ট, তো সরি কোনো কি মিস করলাম না, হু ফাউন্ডেড দ্য ভারকারি সেক্ট ইন, তো কে বলেছে ভারকারি যে আন্দোলন যেটা সেটা কখন কে চালিয়েছিলেন, তো সেটা হচ্ছে তুকারাম। তো এই ভারকারি সেক্টটা জেনে রাখবে যে এটা আন্ডার দ্য ভক্তি আন্দোলনই ছিল, ভক্তি মুভমেন্টেরই আন্ডার ছিল এটা, ভারকারি সেক্ট। ঠিক। এরপর দেখো হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য সোর্স অফ ইনফরমেশন অ্যাবাউট আর্লি বেদিক পিরিয়ড, আর্লি বেদিক পিরিয়ডের সোর্স অফ ইনফরমেশন কী ছিল? এক্সকাভেশন, কারণ আমরা এক্সকাভেশন করে জানতে পেরেছিলাম আর্লি বদিকেদের সম্পর্কে। এরপর দেখো একটা জিনিস দিয়েছে জটাকা স্টোরিজ, জটাকা স্টোরিজটা কি না বুদ্ধদেবের সম্পর্কে, বুদ্ধদেবের বাল্যকাল সম্পর্কে আমরা জটক স্টোরিজ বা জাতক স্টোরিজ থেকে আমরা জানতে পারি। ঠিক। ঋগ্বেদ জানি আমরা সব থেকে ওল্ডেস্ট বেদ, ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন, অরিজিনাল নেম অফ বীরবল, তো বীরবলের অরিজিনাল নেম কী ছিল? তো সবাই জানি মহেশ দাস, মহেশ দাস ছিল বীরবলের। তিনি নবরত্নের, আকবরের নবরত্ন এক রত্ন ছিল বীরবল। আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে দ্য সেকেন্ড মাইসোর ওয়ার কেম টু অ্যান এন্ড উইথ দ্য ট্রিটি অফ, তো সেকেন্ড মাইসোর যুদ্ধ, ঠিক আছে, সেটা কত সালে মানে কোন সন্ধির দ্বারা শেষ হয়েছিল? সেটা হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি 1784। ঠিক আছে, তো এই ছিল আজকের কোশ্চেন। তো ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে অন্তত একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।